অ্যারাবিয়ান স্টাইলে চিকেন বাটার রান্না করে দেখাবো। আশা করছি সবাই পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেলরা আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো ব্লগের প্রথমেই শুরু করলাম রেসিপি দিয়ে, কারণ আজকে চিকেন বাটার রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে চিকেন বাটার রান্নাটা শুধু যে বাটার দিয়ে হয় তা কিন্তু না। তো আমি চিকেনগুলো ভেজে এখানে আমি অর্ধেকটা টমেটো, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে, আর এখানে আমি অন্য ধরনের কোনো মশলা অ্যাড করি না, জাস্ট জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হয়েছে পরিমাণ মতো আমি হলুদ দিছি। দেওয়ার পর এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আর এখন এদিকে আমি যে চিকেনগুলো ভাজছি সেই ভাজার যে একটি তেল ছিল, সেই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিব যে পর্যন্ত উপরে তেলটা ভেসে না যায়। তো এখন দিয়ে দিলাম 3টা এলাচ, আর দিয়েছি হালকা একটু খাল, আর 3টা দিয়েছি লবঙ্গ দিয়ে আমি তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলেই মজার মজার অনেক ধরনের খাবার আছে আমাদের, কিন্তু আমরা অনেকে বাটার দিয়ে করি, আবার অনেকে কিন্তু আমি কিন্তু লবণ দিয়ে দিছি, আবার অনেকে তেল দিয়েও করি। কিন্তু আমি এত মজা করে করছি, আমার রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন মশলাটা কষানো শেষের দিকে আমি কিন্তু অর্ধেকটা লেবু দিয়ে দিলাম। খুবই টেস্ট। আর এটার মধ্যে কিন্তু আমার টক দই দেওয়া হয়েছে, 1 চামচ পরিমাণ টক দই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের এটা। তো আজকের যে রেসিপিটা আমি করলাম চিকেন বাটার, আমি এর আগেও কিন্তু রেসিপিটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারি নাই। আজকে শেয়ার করলাম। এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে অল্প আঁচে সুন্দর করে কষিয়ে নিব। তো আশা করি আপনারাও বাসায় করে খাবেন ইনশাআল্লাহ। চিকেন বাটার যে শুধু বাটার দিয়ে করতে হবে তা কিন্তু না। আর আমি দিয়ে দিলাম এই চামচটায় 1 চামচ পরিমাণ তো সুগার দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরও আমি 1-1.5 মিনিটের মতো কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব। আসলে এটার মধ্যে কিন্তু ঝোল না দিলেও চলে, হালকা হালকা মশলা দিয়ে। তারপর অনেকে, আমার ম্যাডাম কিন্তু কিছুদিন আগে করছে, কিন্তু তারটা কিন্তু এইভাবে কষায় না। আমরা বাঙালিরা কিন্তু মাছ মাংস সব কিছু অনেক সুন্দর করে কষিয়ে রান্না করি, কিন্তু তারা এইভাবে করে না, ওরা জাস্ট শর্টকাটে করে ফেলে। আসলেই আমরা রান্নার যে একটা বিষয় সেটা বুঝি, কিন্তু ওনারা এটা বোঝে না যে কষানোর মধ্যে কিন্তু তরকারি একটা টেস্ট হয়। আর এখানে আমি কোকোনাট এই চামচটা দিয়ে আমি 2 চামচ পরিমাণ কোকোনাট পাউডার হালকা একটু গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রাখছি, যেন ফ্রেশ একটি স্মেল আসে, একটু টেস্ট আসে। তো আমি দিয়ে দিলাম কোকোনাটটা। দেওয়ার পর এখন আমি 7-8 মিনিটের মতো জাল দিব। আর এখানে দেখেন আমার চিকেন বাটার রেডি। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন রাতের বেলা, এখন কাজকর্ম শেষ করছি, এখন ঘরে যাব ঘুমাতে। তো ওই টাইমে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো আমার এক বোন কমেন্ট করছে, অনেকগুলো কমেন্ট আসছে ওনার। তো একটা কমেন্টে অনেক রিকোয়েস্ট করছে। তো এরকম কমেন্ট আমার প্রায় টাইমে আসে। তো এটা নতুন কিছু না, এটা আমরা বাসায় কাজ করি, আমরা এত পরিশ্রম করি, এত কাজ করি, এটা স্বাভাবিক আসতেই পারে। তো আমি কিছু কথা বলবো যে বিদেশের যে একটা বিষয়, যে বিদেশের বাসা বাড়িতে কাজ করা। আর আরেকটি কথা বলবো, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, যদি ভুল হয়ে থাকে বোনের কথায় ক্ষমা করে দিবেন। তা আমি বলি, সেটা হচ্ছে যারা বিদেশে আসে দেখবেন সুখী মানুষ কখনো বিদেশ করতে পারে না, ঠিক আছে? দুঃখী মানুষ বিদেশ করে। দুঃখী বলতে যার লাইফে বেশি কষ্ট,
যার লাইফে বেশি যন্ত্রণা তারাই দেখবেন লং টাইম বিদেশ করে, আর তারাই বিদেশের মর্ম বুঝে। আর যারা সুখী মানুষ না, তাদের একটু কষ্ট হইলে বলে আহারে বাংলাদেশে ভালো ছিলাম, বাংলাদেশে কাজ করে খেলেও শান্তি। কিন্তু বাংলাদেশেও শান্তি, বিদেশে আপনি মাসে যদি 20,000 টাকা বেতনও পান, ওই টাকাটা আপনি থাকতেছে, নষ্ট হইতেছে না। আপনি খাইয়া পইরা সব কিছুই কইরা আপনি মাসে 20,000 টাকা থাকতেছে। আমি কিন্তু প্রবাসী মেয়েদের কথা বলতেছি যারা বাসা বাড়িতে জব করেন। আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি না আমি কতটুকু আপনাদের বোঝাইতে পারবো, আমার 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 ফিলিংস থেকে আমি বলি। তা আপনি বাংলাদেশে যদি 20,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনি 20,000 টাকা থেকে মাসে আপনি 5,000 টাকা থাকবে কিনা সন্দেহ, ঠিক আছে। আর বিদেশে কিন্তু পুরা টাকাটাই থাকতেছে। তো এর জন্য বললাম যে বিদেশ আর বাহিরে বাংলাদেশ রাত দিন তফাৎ। হ্যাঁ, তো শর্টকাটে কথা বলবো। আর কমেন্ট করছেন যে আপু তোমার এত ধৈর্য কিভাবে হয়, ধৈর্য হয় কিভাবে। আর আমার সাথে তো মহিলা গ্যার গ্যার করতেই থাকে। আমি দেশে চলে যেতে চাইতেছি। দেশে চলে গেলে বোন কারো কোনো ক্ষতি হইব না, আপনারই হবে। আপনি কিছু হইলেও টাকা পয়সা নষ্ট করে বিদেশে আসছেন। আমি যখন বিদেশে আসছিলাম আরও প্রায় 10 বছর আগে, তখন আমার প্রায় 50,000-এর মতো টাকা খরচ গেছে এরকম। পাসপোর্ট করছি আমার নিজের টাকায়, তখন আমি আমার নিজের পাসপোর্ট আমি নিজে করছি। নিজে পাসপোর্ট অফিসে যাইয়া পুলিশ ভেরিফিকেশন কইরা তারপর 12,000 টাকা দিয়ে আমি পাসপোর্ট করছি যখন আমি বিদেশে আসি। তখন আমি বিদেশে আসছি কবে, 2025-এ আমি বিদেশে আসছি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে যে আমি তখন আবার আমি কিন্তু কোনো দালালের মাধ্যমে আসিনি, আমি ডাইরেক্টলি আসছি, ডাইরেক্টলি। তো তাকেও আমার 25,000 টাকা দিছি, দেওয়ার পরে আরও 20,000 টাকা তারে আমি দিছি। অনেক টাকা দিয়ে আমি বিদেশে আসছি। তো যাই হোক, বেশি কথা নাই বলি। তো আপনিও নিশ্চয়ই কিছু টাকাও খরচ করে আসছেন, তো আপনি কেন চলে যাবেন? আপনি আসছেন, আপনি 2টা টাকা ইনকাম করেন, যেহেতু বিদেশের নাম আপনি গায়ে লিখে ফেলাইছেন যে আমি প্রবাসী মেয়ে। একটা মেয়ে প্রবাস থেকে যদি 3 দিনও থেকে চলে যায়, তাহলে কিন্তু মানুষে তার এনে বিভিন্ন কথা বলে, ঠিক আছে। গলার মধ্যে যদি বাংলাদেশের কিছু কিছু মানুষকে যদি গলার মধ্যে সাপ পেঁচায়ও দেন, কিংবা আপনার গলায় সাপ পেঁচায়া কোন যে আমি বিদেশে ভালো ছিলাম, আমি হালাল পথে ছিলাম, আমি ভালো ছিলাম, আসলে সব মানুষই বিশ্বাস করবে না। যার ভিতরে ইমান আছে সে বিশ্বাস করবে, ঠিক আছে। আমাদেরকে অনেকে অনেক কথা বলে, কিন্তু কারো কথা গায়ে মেখে তো লাভ নাই, কারণ আমার লাইফ, আমার ডিসিশন। আমি একটা কথা সবাই অনেকে বললে, অনেকে আমার প্রশ্ন করছে দেশে যাওয়ার পর ওইখানে কেমন ছিলা, ছেলেরা কেমন, স্যারের ছেলেরা কেমন। আমি মনে মনে করি আমার স্যারের তো ছেলেই নাই, থাকবো কেমন আর। আর আমার স্যার তো আলহামদুলিল্লাহ বাবার মতো। তো একটা কথাই বলছি, দেখেন আমি হালাল পথে ছিলাম না হারাম পথে ছিলাম, ওই আমার একজন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। তো কারো কবরে কেউ যাবে না, যার যার কবরে শেষে যাবে। আমি হালাল পথে ছিলাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন, এটুকু দিয়ে মানুষকে বুঝাই দিছি। কারণ আমি জানি বাংলাদেশের তাদের মানুষের সমালোচনা করতে কার পিছে কে লেগে থাকবো, কারো ভালো কেউ দেখতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তা আপনি যখন দেশে চলে যাবেন, আপনি নিশ্চয় অনেক অনেক কথা বলবো। তখন আপনি কি বলবেন জানেন? যে ভুল হয়েছে, আমি ভুল হয়েছে আশা করছি, ওইখানে থাকাটা ভালো ছিল। একটা কথাই বলবো যে বোন আমার, আর অনেক বোনেরা আছেন যারা ভিডিও দেখেন, সব প্রবাসী বোনের তো আর ইউটিউব চ্যানেল নাই, যে ইউটিউব চ্যানেল আছে তাদেরকে বলবো যারা নতুন আসছেন, ধৈর্য ধরে থাকেন, ধৈর্যর ফল আল্লাহ পাক একদিন দিবে। যেহেতু প্রবাসের নামটা লিখেই ফেলাইছেন গায়ে, ধৈর্য ধরেন, ধৈর্য ধরে বিদেশ করেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আজকে আমি রেহানা এই পর্যন্ত কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে আমি আসছি, ঠিক আছে। আমি আমার কথাগুলো না হয় আমি অন্যদিন বলবো, ঠিক আছে। স্যাম্পল একটা কথা বলি, যে আমি রেহান এমনও সময় গেছে সপ্তাহে একদিন আমি ভাত খাইছি, ঠিক আছে। সারাদিন একবেলা রুটি খাইছি। তারপরে অনেক কষ্ট করছি আমি। আমার এমনও সময় গেছে আমি ফ্লোরে ঘুমাইছি, মাটিতে ঘুমাইছি, ঠিক আছে। এরকম সময় গেছে, কিন্তু ওই সময়টা পার করে এ পর্যন্ত আসছি, কারণ লাইফে অনেক কষ্ট করছি, ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, ঠিক আছে। তো
কেউ সুখ নিয়ে বিদেশে নেয়। যদি আমি বড় লোকের মেয়ে হইতাম, আমি যদি কোটিপতির মেয়ে হইতাম, আমি যদি বড় লোকের বউ হইতাম, তাহলে আমি কেন বিদেশে আসলাম? আমি কেন খাদ্দামের বিষয়ে আসবো? আমি তো ভালো একটা জব করতে পারতাম, ভালো একটা অফিসে জব করতে পারতাম বিদেশে। তা আমার আমার কিছু নাই বইলা, আমি গরিব বইলা আমি খাদ্দামার বিষয়ে বাসা বাড়িতে কাজ করতেছি। ঠিক আছে, এটা আমার গর্ব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদেরকে বলবো, ধৈর্য ধরেন। ম্যাডাম কিছু বললে চুপ করে থাকবেন। যখন যে কাজের ফরমাইশ দিব সাথে সাথে কইরা ফেলাইবেন। আর সব সময় নিজের থেকে কাজ করবেন। ঠিক আছে, সব সময় নিজের থেকে কাজ করবেন। আপনি বলবে এই আসো অমুক এটা পরিষ্কার করো, অমুক আসো এখানে ময়লা পড়ে রয়েছে এটা পরিষ্কার করো, অমুক এটা মুছো। আপনি চোখের সামনে কাজ থাকবে, আপনি করবেন। আপনি কেন বলতে হবে? না, এই দেশের মানুষ বেশিরভাগ পছন্দ করে নিজের থেকে পরিষ্কার রাখাটা। যেমন আপনি একটা ময়লা দেখছেন, সাথে সাথে পরিষ্কার করে ফেলাইবেন বলার আগে। ঠিক আছে, এটা আপনি ফলো করবেন। তারপর কোনো কাজের কথা বলে সাথে সাথে করবেন। আর ম্যাডাম কোনো কাজের কথা যদি ক্যার ক্যার গ্যার গ্যার করে, সেটা আপনি বলবেন ওকে তাই মাফি মুশকিলা, ইয়ানি সমস্যা নেই। সব সময় তার মুখে মুখে থাকবেন, হ্যাঁ ওকে কিডা, এরকম করবেন। আর এখানে নার্ভাস হওয়ার কিছু নাই। প্রবাস বলতে এরকম, প্রতিটা ভাষায় এরকম। ক্যাস ক্যাস গ্যাস গ্যাস যে যতই বললো আমার মেয়ার মতো দেখে, আমারে এই এরকম দেখে ওরকম দেখে, তো আমিও বলি হ্যাঁ মেয়ের মতো দেখে। তো আমিও তো বাবা বইলা ডাকি, মা বইলা ডাকি, আমার মেয়ের মতো দেখে, স্যাম্পল বিষয়। কিন্তু আমি কিন্তু তার মেয়ে না, আমি কিন্তু তার সে আমার গর্ভধারণী মা না, জন্মদাতা পিতা না। আমি হয়েছি খাদ্দামা, আমি হয়েছি বাসার কাজের লোক। এটা আমার মাথায় রেখে কাজ করতে হইব, চলতে হইব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাপাক যারে যে পজিশনে রাখছে, আল্লাপাক সবাইকে হেফাজত করুক। আপনাদের এই টিপসগুলো করেন। তারপরে আমার সাথে এরকম হইতো, আমি আমি এই 2টা সূরা পড়ি, এই 2টা সূরার মাধ্যমে আমি অনেক ফল পাইছি। আপনাদেরকেও বলে দিব, ইনশাল্লাহ আপনারাও করবেন। আপনারা সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে যখন আপনি ঘরের দরজাটা খুলবেন, খুইলা ডান পা দিয়ে বের হয়ে কাজের উদ্দেশ্যে শুরু করবেন। প্রথম কাজে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু নি'মান ওয়াকিল। এটা বইলা আপনারা কাজ শুরু করবেন। ঠিক আছে, আপনারা বিসমিল্লাহ বইলা কাজ শুরু করবেন। এটা আপনি দেখবেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবো না, খারাপ গালি দিতে পারবো না, ক্যাস ক্যাস গ্যাস গ্যাস করতে পারবো না, কিন্তু আপনি ভালোভাবে চলতে হইব। আরেকটা হয়েছে, আপনারা যখন সূরা কারাত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তখন নামাজের মধ্যে পড়বেন আপনি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরুল্লানা ওয়া তারহামনা লানাকুল্লানা মিনাল খাসিরিন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা তো আমরা সবাই পারি। কিন্তু আপনি আল্লাহর কাছে চাওয়ার পরে আপনি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরুল্লানা ওয়া তারহামনা লানাকুল্লানা মিনাল খাসিরিন, হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হে আল্লাহ আমাদেরকে সকল সমস্যা থেকে সমাধান দিন, হে আল্লাহ আমাদেরকে, মানে আল্লাহর হেফাজত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত এগুলোর মধ্যে চাওয়া হয়ে যায়। আপনার এসটা চাইতে হইব না যে আল্লাহ গো তুমি আমার আল্লাহ হেফাজত করো, আল্লাহ গো তুমি আমার রহমত দেও। ঠিক আছে, এগুলো সব কিছু দোয়ার মধ্যে, দোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাছে চাওয়া হয়ে যায়। তা আপনি যে পড়বেন রাব্বানা জালাম না, এই যে জালাম না, জালাম হচ্ছে জালেম, বুঝছেন, জালেম থেকে আল্লাহ রক্ষা করো। আপনি এই সূরাটা বেশি বেশি পাঠ করবেন। তা আপনার সাথে যত ধরনের জালেম, যেমন ধরেন আপনি ম্যাডাম আপনি সারাক্ষণ জ্বালায়, সারাক্ষণ চিল্লাপাল্লা করে, এগুলো কিন্তু একটা জালেমের কাজ। ঠিক আছে, অতিরিক্ত আছে না। আমি নর্মাল, আমার ম্যাডাম অনেক ভালো, আমার স্যার অনেক ভালো, আমার ম্যাডামের কথা মতো আমি চলি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে আমি পড়ি। কিন্তু এই যে 2টা সূরা আপনি নিয়মিত পাঠ করবেন, রাব্বানা জালামনা এটা পড়বেন, আর যেটা শিখাই দিলাম গড়তে বাইর হয়ে এই সূরাটা পড়বেন। আমি আবারও বলে দিব, আপনারা সূরাটা লেখাও রাখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু নি'মান ওয়াকিল। এটা আপনারা লেখা রাখবেন। আপনারা এটা পাঠ করেন শুধু এখানে না,
যে কোনো কাজে আপনারা মানে সকালবেলা ঘুম থেকে উঠাই আপনি আল্লাহর কাছে আপনি সব কিছু সুইপা দিলেন যে আল্লাহ আমার জাল মাল আমার জান আমার মাল যা আছে আল্লাহ সম্পূর্ণ আল্লাহ তোমার হাতে সুইপা দিলাম। তা আপনি যদি একজনের হাতে আপনি স্বর্ণ গয়না অর্থ সম্পদ সুইপা দেন বিশ্বাসী মানুষের কাছে, সে তার জানটা দিয়ে দিব, কিন্তু আপনার জান আর মালের হেফাজত করব। এটা মনে রাখবেন। আল্লাহর একটু বিশ্বাস ভরসা রাখতে হইব, আমরা মুমিন মুসলমান। তো আমি ভিডিওটা বেশি বড় করে ফেলাইতেছি আপনাদের বোঝার ক্ষেত্রে, আমি ভিডিওটা বড় করলাম, কেউ কিছু মনে করবেন না। আর যেটা বললাম আমার বোনদের উদ্দেশ্যে, বোনরা তোমরা ধৈর্য ধরো, সফলতা একদিন আসবেই। আর বিদেশ হচ্ছে কষ্টের জায়গা, এখানে কষ্ট করতেই হবে, স্বাভাবিক। ধৈর্য ধরেন। আমি আজকে এত বছর একটা বাসায় কাজ কইরা ধৈর্য ধরতে 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 আমি আজকে এই পর্যন্ত আসছি। অনেক কথা বললে না অনেক কথা হয়ে যায়। আমি বিশ্বাস করবেন, যখন আমি বিদেশে আসছি আমি একদম অল্প বেতনে আমি বিদেশে আসছিলাম, ঠিক আছে। আমি 14,500 টাকায় বিদেশ করতেছি। আজকে কত কম বেতনে আমি বিদেশ আসছি দেখেন। 14,000 টাকায় আমি বিদেশ প্রথম শুরু করছি। তারপর পরের মাসে আমার বেতন দিছে 16,000, এই 16,000 17,000-এর কাছাকাছি। তারপরের মাসে দিছে আমারে 19,000-এর কাছাকাছি। তারপরের মাসে আমার 20,000-এর উপরে। কেন দিছে জানেন? কেউ কিন্তু বেতন বাড়াইতে চায় না। তার ভদ্রতা, নম্রতা, তার কথাবার্তা, তার কাজকর্ম সব কিছু দেখে ওনারা বেতন বাড়ায়। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলতেছি না, আল্লাহ পাক আছে উপরে। আমি কারো প্রশংসা, কারো ভালো, কারো মন্দ বলতে চাই না, কারো ধরনের কোনো কথা বলতে চাই না। আপনাদের সবার জন্য দোয়া রইল। আর আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিটা প্রবাসী বোনকেই বলবো, ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবেই। আর সব কিছু মিলাইয়া টাকা পয়সা কেউ নষ্ট করবেন না, আপনাদের টাকা পয়সা হেফাজত করবেন, যার তার কাছে দিবেন না, নিজের ভবিষ্যৎ গড়বেন। একটা কথা মনে রাখবেন যে আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী সন্তান রেখে বিদেশে আসছেন কষ্ট কইরা টাকা উপার্জন করতে, অতএব আমাদের মতো টাকা নষ্ট করবেন না। আজকে আমি 5-7 হাজার 5-7 লাখ বলবো না, 7-8 লাখ টাকা আমি এইভাবে ওইভাবে টাকা নষ্ট কইরা আজকে আমার লং টাইম বিদেশ করতে হয়। এরকম ভুল কেউ করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। আর যদি বোনটার কথায় কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ব্লগটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য মনের গভীর থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।